আসসালামু আলাইকুম এভরিবডি, কেমন আছেন সবাই? আশা করি সবাই আমরা ভালো আছি। আজকে আমরা নতুন একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো ম্যাথ। আমরা কম বেশি সবাই জানি ম্যাথ ইজ দ্য মাদার অফ দ্য সায়েন্স, রাইট? সো আজকে আমাদের সামনে বিশেষ বিশেষ ইম্পর্টেন্স এন্ড এক্সপেরিয়েন্স একজন ব্যক্তি উপস্থিত আছেন। তাকে আসলে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো তেমন কোনো কিছু নেই। তাকে আমরা যারা বৃহত্তর মিরপুর এলাকায় থাকি এবং ইরিগেশনের সাথে জড়িত, তারা আমরা খুব বেশি অনেকেই তাকে আমরা চিনি। ওকে, সো আমাদের সামনে উপস্থিত আমাদের স্যার ইঞ্জিনিয়ার মনির আল ইসলাম এক্স বইটিয়া। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে স্বাগত আমাদের গ্রামার ভিলেজে। স্যার, আমি কিছু আপনাকে প্রশ্ন করব, যদিও আজকে আপনি রেডি ছিলেন না, আপনাকে আমরা অন দ্য স্পটে রিকোয়েস্ট করি। ডিয়ার ভিউয়ার্স, স্যার যেহেতু আপনার গুয়েটিয়ান, নিশ্চয়ই সে ম্যাথের সাথে জড়িত, এটা বলার কোনো অপেক্ষা রাখে না, এবং টিল নাও সে কিন্তু ম্যাথের উপরই বা তার সাথে কিন্তু সার্ভিস দিয়ে যাচ্ছেন, রাইট? সো সেক্ষেত্রে আপনারা যদি আমাদের কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, তাহলে আপনি এবং আপনার স্টুডেন্ট বা আপনার বাচ্চা কাচ্চা যারা পড়াশোনা করছে, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই খুবই ডিরেক্টর বা ডিরেকশনগুলো কিন্তু একটা ভূমিকা পালন করবে, রাইট? সো আমরা দেরি না করে আমি স্যারকে কোশ্চেন করব। আপনারা কোশ্চেনের অ্যান্সারের মাধ্যমে হয়তো ম্যাথের যে ইস্যুগুলো আসলে কোথা থেকে শুরু করা উচিত, এবং কোন ক্লাস থেকে, কোন বয়স থেকে, এবং কখন আসলে সমস্যাগুলো হচ্ছে কিভাবে, রাইট? এবং এই সমস্যাগুলোর সলিউশনের উপায়টা কি, রাইট? এবং আমাদের নেক্সট গন্তব্যস্থল কোথায়, রাইট? লেটস স্টার্ট। স্যার, ম্যাথের প্রশ্ন জিজ্ঞেস করবেন নাকি? জি, ম্যাথ নট ফাংশন, নট আদার দিস। আচ্ছা, অলরাইট, ওকে। স্যার, গণিত শিক্ষা কিভাবে শুরু হয়েছিল আপনার জীবনে? গণিত শিক্ষা শুরু হয়েছিল, একটা লং হিস্ট্রি। গণিত তো আসলে অঙ্ক দিয়ে শুরু হয়। অঙ্ক বলতে 1 2 3 4 5 6 7 8 9 এবং 0, জি স্যার। এই কয়টা দিয়েই গণিত শুরু হয়। তো আমার একটা ঘটনা খুব মনে পড়ে, এটা সবাইকে বলতে চাই। সেটা হচ্ছে যে আমার গণিত শিক্ষাটা কিন্তু বাবার কাছ থেকে, বাবার কাছ থেকে শুরু আর কি। ট্রেডিশনাল না, যেমন আমরা স্কুলে যাচ্ছি এরকম না, কিন্তু ট্রেডিশনাল শিক্ষাটা এখন তার চেয়েও উন্নত হয়ে গেছে। এটা আমি আগে একটু বলে দিতে চাই সবাইকে। তো যেহেতু দেশের বাইরে থাকতো, তো বাবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছিলেন, বাবা আমাকে সংখ্যা লেখা শিখালেন। অঙ্ক সেখান থেকে সংখ্যা, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তো শিখালেন। তখন মিলিয়ন বিলিয়নের তো যাওয়ার প্রশ্ন। বয়স কত ছিল স্যার? বয়স ছিল 4 বছরের মতো। ও আচ্ছা, মানে আর্লি স্টেপ। একেবারেই আমার এরপরে স্যার তখন স্কুলেই যায় নাই না, কারণ স্যারের যে ম্যাচুরিটি এজ, এটা কিন্তু আসলে ওই টাইমটা 4 বছর ওনাদের শৈশব, মানে স্কুল না কিন্তু, রাইট? ওকে, দ্যাটস মিন ঘরে বসে, রাইট? ডিয়ার ভিউয়ার্স, আমি স্যারকে একটু ইন্টারাপ্ট করবো এখানে। যেটা দেখুন, ম্যাথের ভিত্তিটা কিন্তু আসলে আমরা ইচ্ছা করলে ঘরে বসে কিন্তু বাচ্চাদেরকে ম্যাথের স্টার্টিংটা কিন্তু স্টার্ট করতে পারি, রাইট? এক্স্যাক্টলি। ওকে স্যার। তো এই মায়ের কাছ থেকে শোনা যে আমি 4 বছর বয়স ছিল। আচ্ছা, তো ঘটনাটা আমার মনে আছে, কিছু কিছু ঘটনা আমার মনে আছে। তো এই ঘটনাটা খুব গুরুত্বপূর্ণ। তো বাবা বললেন যে ঠিক আছে, আমাকে 1 দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি সব শিখালেন, এবং কিভাবে সংখ্যা লিখতে হয় এগুলো শেখাচ্ছেন। 1 2 3 তো লিখতে পারি, 0 পর্যন্ত, মানে 9 এর পরে 0 লিখতে পারি। তো বাবা বললেন যে ঠিক আছে, 101 লেখো। তো লেখো, একটা একটা করে সংখ্যা ডিটেক্ট করেন উনি, আর আমাকে লিখতে হয় 1 17 এত এত এভাবে লিখতে হয়। তো হঠাৎ করে বললেন যে 101 লিখো। তা আমি 101 লিখলাম। প্রথমে 100 লিখেছি, 100, মানে 100 লিখলাম, তারপর একটা 1 লিখলাম। আচ্ছা। তো বাবা চুপ করে চেয়ে থাকলো, মানে উনি তো আসলে টিচার না, তো উনি কিভাবে বুঝাবে বাচ্চাকে। উনি চুপ করে চেয়ে থাকলো, তারপর হঠাৎ করে আমাকে বললো যে হচ্ছে তুমি একক দশক শতক গুণো তো। তা আমি গুনলাম, একক দশক শতক হাজার, রাইট? বলছে 101, আমি এটা কি লিখলাম, এটা 1000 হয়ে গেছে। 1 যে আছে, এটা যে 1001 সেটাও কিন্তু বুঝি না, কিন্তু এইটুকু বুঝলাম যে এটা 1000 হয়ে গেছে। তো বাবা হাসলেন, হাসার পরে বললেন যে আবার ট্রাই করো, আবার চেষ্টা করো। তো আমি করলাম কি, এবার 100টা এক জায়গায় লিখলাম, আচ্ছা, তারপরে দূরে 1 লিখলাম, যে এটা 100 আর আরেকটা হলো 1। বাবা খুব হেসে মাকে ডাকেন, ডেকে বললেন যে হচ্ছে ওর মাথায় বুদ্ধি আছে, ওকে গণিত শেখানো সম্ভব।
আচ্ছা ওকে গণিত শিখানোর সময় ওর মাথায় ভালো বুদ্ধি আছে। ও 101 লিখছে, দেখো প্রথমে 1001 লিখছে, তারপরে 100 লিখে দূরে গিয়ে 1 লিখছে, 101 লিখছে। তার মানে ও বোঝে ওকে যদি সিস্টেমটা ধরায় দেওয়া যায় ভালো মতো, তাহলে ও সঠিক লিখতে পারবে। তো এটা আমার কাছে মনে পড়ে, এই গণিত শিক্ষা শুরু আমার, আপনি যেটা প্রশ্ন করেছিলেন। আর এরপরে তো আস্তে আস্তে একটু একটু করে বড় হচ্ছে, তবে গণিতের শিক্ষাটা আমার বাবার কাছ থেকেই নেওয়া মূলত। নবম দশম শ্রেণী পর্যন্ত বাবা আমাকে গণিতের শিক্ষাটা দিয়েছেন। আর হচ্ছে যে যেদিন আনফরচুনেটলি, ইট ওয়াজ ভেরি মাচ আনফরচুনেট, পার্সোনাল তবু একটু বলে নিই, সেটা হচ্ছে যেদিন হায়ার পরীক্ষাটা আমার শেষ হয়, সেদিনই রাত্রেবেলা আমার বাবা এক্সপায়ার করে। সেদিনই রাত্রেবেলা আমার বাবা এক্সপায়ার করে। কিন্তু ওই হায়ার পরীক্ষার দিনও বাবা বলেছিলেন যে তোমাকে ঢাকা কলেজে ভর্তি করবো, নটরডেমে তুমি পরীক্ষা দেবে, চান্স পেলেও তুমি যদি ঢাকা কলেজে চান্স পাও তাহলে করো। তখন ঢাকা কলেজ কিন্তু ভালো একটা কলেজ, মানে সেকেন্ড পজিশনে ছিল আর কি, নটরডেমের পরেই ঢাকা কলেজকে গণনা করা হতো। এবং আমি আমার বাবার সেই আশাটা আমি পূর্ণ করতে পেরেছি। এই গণিত শিক্ষা। ভেরি গুড, ভেরি গুড, গুড মেসেজ, গুড মেসেজ। সো ডিয়ার ভিউয়ার্স, দেখুন এখানে একটা বিষয়, স্যারের বাবা কিন্তু স্যারকে বকা দেয়নি, কারণ এই তাকে যে 101 লিখতে বলেছে, রাইট, সে 1001 লিখছে, এরপর এবার আবার 1000 লেখার পরে 1 লিখে দূরে লিখছে, রাইট। এখানে দেখুন আপনারা অনেক বাবা মা আছেন, বাচ্চারা উল্টাপাল্টা লিখলে ওকে তাদেরকে কিন্তু বর্জনা করেন, বকা দেন, রাইট। সো এগুলি দেখুন বাচ্চাদের শেখানোর ক্ষেত্রে, বিশেষ করে যে সকল বাচ্চারা হাতে খড়ি, রাইট, তাদেরকে যদি স্টার্টিং এ যদি আপনি বকা দেন, রাইট, এবং ভয় দেখান এবং আপনি বলেন যে তোমার দ্বারা কিছুই হবে না, নো, এটা কিন্তু রাফ বিহেভ এবং একটা সাইকোলজিক্যালি মেন্টালি কিন্তু একটা টর্চার। সো যেহেতু আমরা বাচ্চাদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছি, তো সেক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা থেকে আমরা যেটা শেয়ার করবো আপনাদের সাথে, দেখুন যে কোনো একটা বাচ্চার তার ওই বয়সের এজের তার যে পারফরমেন্স রেজাল্ট দিয়ে তার ভবিষ্যৎ কিন্তু নির্ণয় হবে না, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। বাট এই কাজগুলি কিন্তু অনেকেই আপনারা বারবার এটা করেন যে ওটা পারে না, ওটা হবে না, ইনিশিয়াল নো, তাকে স্টার্টিংটা স্মুথলি রাখেন, আমাদের সাথে পজিটিভলি রাখেন। এখানে দেখুন স্যারের বাবা উৎসাহিত হয়ে ওকে স্যারের আম্মুকে ডেকেছেন যে দেখো তোমার ছেলের মাথায় বুদ্ধি আছে, সে পারছে, রাইট। সো অটোমেটিকলি স্যারের ভিতরে তখন স্পিড কাজ করছে যে না আমি পারি, আমার হচ্ছে। এবং সেই তখনকার মনির আল ইসলাম আজকের বুয়েটের কিন্তু দিস ইজ নট আ সিম্পল টাস্ক। স্যার স্যার একটু একটা জিনিস আপনার সঙ্গে একটু অ্যাড করতে চাই শুধু দর্শকের উদ্দেশ্যে, সেটা হচ্ছে যে শিক্ষা বাচ্চাকে দিই আমরা, যদিও আপনি বাচ্চাকে শিক্ষা দিতে চাই। আমরা সবসময় বলি যে আমার ছেলে ক্লাসে ফার্স্ট হলো কিনা, আমার মেয়ে ক্লাসে সেকেন্ড হলো কিনা, কেন 1 মার্ক কম পেলো, ইট ডাজন্ট মিন এনিথিং। আমার কাছে যেটা মনে হয়, আমার 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 যেটা ইন্টেনশন বলার জন্য যে ইন্টেনশনটা আছে, সেই ইন্টেনশনটা হচ্ছে এটা, যে বাচ্চাকে এটা বলেন যে তুমি শিখেছো কিনা, তুমি এটাকে কতটুকু এনজয় করছো, এই শিক্ষাটাকে এনজয়েবল করতে হবে। আপনারা অনেকটাই করেন আলহামদুলিল্লাহ। তো এই এনজয়েবল করতে হবে শিক্ষাটাকে, শিক্ষার প্রতি অনুরাগটা তৈরি করতে হবে। এটা না যে তাকে একটা কাগজের জন্য সে ছুটছে, সে কত মার্কস পাচ্ছে, সে এইচএসসি তে কত পেলো, এসএসসি তে কত পেলো, ছোট ক্লাসে কত পেলো, ফাইলে কত পেয়েছে, সো তার ক্যারিয়ারটা কেমন যাচ্ছে, এটা দিয়ে ক্যারিয়ার নির্ধারিত হবে না, আপনি স্যার আগেই বলেছেন। আর এই ক্যারিয়ার দিয়ে কোনো কাজ হবে না যদি তার ভিতরের মানুষটাকে আপনি নারিশ করতে না পারেন, তাহলে কোনো কাজ হবে না। আর যদি ভিতরের মানুষটাকে নারিশ করতে পারেন, সে মার্কস এমনি কিছু না কিছু পাবে, আর হচ্ছে ওইটা দিয়ে কিন্তু কাজ হয়ে যাবে, ওটা দিয়ে কিন্তু কাজ হয়ে যাবে। কিন্তু ভিতরের মানুষটাকে নারিশ করতে হবে। ভিতরের মানুষটাকে নারিশমেন্টের মূল জায়গাটাই হচ্ছে, আমি যেটা মনে করি সেটা হচ্ছে তাকে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দেওয়া এবং তাকে শিক্ষার প্রতি অনুরক্ত করে তোলা বা অনুরাগী করে তোলা। সো এই অনুরাগী করে তোলাটা যদি আপনারা পারেন, গার্ডিয়ান হিসেবে, শিক্ষকরা তো শ্রদ্ধেয় শিক্ষক আমার সামনেই বসা, তো শিক্ষকরা তো চেষ্টা করেই যাচ্ছেন, গার্ডিয়ানরা শিক্ষকরা সবাই মিলে যদি করতে পারেন, তাহলে আপনার শিক্ষককে, আপনার ছাত্রকে বা আপনার যে শিক্ষার্থী যে আছে তাকে যদি আপনি অনুরক্ত করতে পারেন বা জিনিসটাকে এইভাবে করতে পারেন যে সেটাকে পছন্দ করছে, সেটাকে ভালোবেসে এগিয়ে যাচ্ছে, কেন এটা তো এইভাবে করা যায়, এটা তো এইভাবে করা যায়, আপনাকে নিজে থেকে এসে বলছে, এই জিনিসটা যদি তার ভিতরে ফ্লোটা যদি তৈরি করে দেওয়া যায় স্যার, তাহলে কিন্তু সে ভালো করবে। তার ভিতরের যে মানুষটা আছে সেই মানুষটা কিন্তু জেগে উঠবে, রেদার দেন আমরা তাকে তারপরে একটা জিনিস চাপিয়ে দিচ্ছি যে তোমাকে এই কয়টা বই নিতে হবে, এই বইয়ের এতটা লাইন তুমি পারো কিনা, ওইটা তুমি জানো কিনা, এটা পারো কিনা, সবাই পারে, তুমি এত পেয়েছো, ও এত কেন পেলো, এটা আমি আই ডোন্ট নো। ভেরি গুড, সুন্দর কথা বলছিলেন স্যার। স্যার
স্কুল জীবনের তিক্ত কোনো অভিজ্ঞতা যদি থাকে যদি শেয়ার করতে। স্কুল জীবনের আমি যেহেতু ম্যাথমেটিক্স নিয়েই বলি, আমি আসলে ম্যাথমেটিক্সের ফ্যান, এই জন্য বলছি। তো স্কুল জীবনে একবার আমরা, তখন আমি ক্লাস 7-এ ফার্স্ট, একদম ক্লাস 7-এ ফার্স্ট টার্ম, আমাদের সময় টার্ম পরীক্ষা বলতে হয়। তো ফার্স্ট টার্ম পরীক্ষা হচ্ছে, বই আসেনি বাজারে। বাজারে বই আসেনি, তখন তো বোর্ডের বই ছিল কিন্তু এটা কিনতে হতো। বোর্ডের বই ছিল কিন্তু এটা কিনতে হতো, বাজার থেকে কিনে নিতে হতো। এটা কিন্তু বোর্ড থেকে ফ্রি দিত না, ফ্রি অফ কস্ট ছিল। তো বইটা বাজারে আসেনি, তো বই বাজারে আসেনি, স্কুলে কিন্তু পরীক্ষা দিয়ে দিয়েছে। এখন পরীক্ষা দিয়ে দিয়েছে, এখন বাবা বললেন যে ঠিক আছে, ও তো ম্যাথ এমনি পারে। বাবার কাছে কিন্তু তখনও পড়ছি, ম্যাথ কিন্তু বাবার কাছে শিখি। সো যেহেতু ম্যাথ এমনিতেই পারে, তো 6-এর ম্যাথ আর 7-এর ম্যাথ অলমোস্ট সেমই হবে, বাবা সেম এটা। সো তখন আমাকে বললেন কি যে হচ্ছে ঠিক আছে, তুমি এই অঙ্কগুলো একটু করো, ভালো করে করো, বুঝো, তো আমাকে বোঝাও, তো তুমি একটু বুঝে নাও, তো এভাবে পড়াবো। তো রাতভর পড়াচ্ছিল। তো মা ভোরের দিকে এসে 3টা 4টা 3:30টার দিকে এরকম সময় এসে মা বললো যে ওকে রাতভর অঙ্ক করালে ও সকালবেলা কিছুই পাবে না। আচ্ছা, ও সকালবেলা গিয়ে ঘুমাবে পরীক্ষার হলে গিয়ে, এটা বলেছে। তো বলার পরে আমি চিন্তা করলাম যে আচ্ছা, আসলে তো ঘুম পাচ্ছে, বাবা মনে ছেড়ে দিলেই ভালো হয়। তো বললো যে না ঠিক আছে, আমি আর কিছু পড়াবো না, ও পাচ্ছে। সকালবেলা গেছি পরীক্ষা দিতে, 10টার সময় পরীক্ষা, 10টা থেকে 1টা পর্যন্ত পরীক্ষা। তো পরীক্ষা দিতে গেছি, পরীক্ষা দিতে গিয়ে অঙ্ক কিছু করলাম, জানি না কি করছি, অঙ্ক কিছু করলাম, জ্যামিতি কিছু আসছিল, জ্যামিতিগুলো করলাম। সম্পদ উপপাদ্য তখন আমাদের সময় কিন্তু ক্লাস 7-এ প্রথম। আচ্ছা, 7-এ প্রথম। তো করলাম, তো সম্পদ কিছু করলাম, করার পরে দেখি যে এই সম্পাদ্য বা উপপাদ্য সব মিলে রেজাল্ট আসলো। 50 মার্কের পরীক্ষা হয়েছিল। আচ্ছা, প্রিয় দর্শক, প্রিয় স্যার, তো 4 পেয়েছি 50 মার্কে। আচ্ছা, সর্বপ্রথম এটা 4 পেলাম। তো 4 পাওয়ার পরে তো সুকান্ত স্যার নামে আমাদের একটা স্যার ছিলেন। আচ্ছা, খুবই রাগী। ওকে, স্যারকে এখন অনেক শ্রদ্ধা করি, যে স্যার অনেক ভালো মানুষ ছিল। তো সুকান্ত স্যার কি করলেন, বললেন দপ্তরি কাকুকে বললেন যে এতগুলো ব্যাত, কাঁচা ব্যাত স্কুলের গাছ থেকে। আচ্ছা, এখন এতগুলো ব্যাত কেন? একটা ব্যাত হলেই তো হয়। আমি হাইয়েস্ট 4 হচ্ছে হাইয়েস্ট, 2 সেকশন মিলে আমি হাইয়েস্ট মার্ক 4 পেয়েছি। কারণ তার কাছে তো বই নাই। ও আচ্ছা, বই নাই, আমি হাইয়েস্ট। ঠিক আছে, 4 আমি হাইয়েস্ট এটা। তো ব্যাক নিয়ে আসলেন। তো আমি ভাবলাম যে যেহেতু আমি হাইয়েস্ট পেয়েছি, 4 হোক আর যাই হোক, হাইয়েস্ট তো হাইয়েস্ট নাকি। 4 পেয়েছি, আমাকে মনে হয় মারবে না, বাকি কেউ। তো স্যার নীল ডাউন করলেন মাঠের মধ্যে। আমার মনে আছে এখনো, হেড স্যার রুম থেকে, তো এখন প্রিন্সিপাল বলে, তখন কিন্তু হেড স্যার ছিল, আমরা হেড স্যার বলতাম। হেড স্যার ওই ইয়া থেকে, ওই তার রুম থেকে বেরিয়ে এসে চুপচাপ পাঞ্জাবি পায়জামা পরা, সাদা পাঞ্জাবি পায়জামা পরা ছিল, এখনো স্যার অনেক ফর্সাও ছিল। তো ওইখান থেকে তাকায় ছিল, আমার কাছে এখনো মনে পড়ে দৃশ্যটা, যে স্যার তাকায় ছিল আর আমরা নীল ডাউন করে কানে ধরে বসে আছি সারিবদ্ধ হয়ে, পুরা প্রায় 150 কাছাকাছি 120 জনের উপরে স্টুডেন্ট, 120 জনের উপরে স্টুডেন্ট সারিবদ্ধ হয়ে বসেছে সুকান্ত স্যার। তো এরপরে স্যার সপাং করে পিঠে বাড়ি যাচ্ছে, আমিও কিন্তু নিলাম। তো সপাং করে মারছে, কয়েকটা বেড ভেঙে যাচ্ছে, আবার বেড নিচ্ছে দপ্তরি স্যার, দপ্তরি কাকু ওনার পাশে বেড নিয়ে আগাচ্ছে। আর স্যার সপাং করে একটা করে বাড়ি মারছে, তো সব চিৎকার করে উঠতেছে, ও মারে বাবারে বলে চিৎকার করে উঠে দূরে চলে যাচ্ছে, ছিটকে পিটকে চলে যাচ্ছে সব। ঠিক আছে, তো এইভাবে চলে যাচ্ছে। তো মারতেছে স্যার। এরপরে মানে হেড স্যার ভাবতেছে যে সুকান্ত বাবু এটা কি করতেছে আজকে, এটা হেড স্যার একটু ভাবতেছে। তো আমাকে যখন মারলেন, আমিও মারে বাবারে বলে চলে গেলাম, পিঠে ডায়াগোনালি কোনাকুনি একটা দাগ হয়ে গেল, পিঠের মধ্যে চলে গেলাম, ছিটকে চলে গেলাম। এই প্রথম মার খাওয়া স্যারের কাছে। পরে দ্বিতীয় দফা হয়ে রেজাল্ট শিট বাবার টেবিলে, মনে আছে, টেবিলের উপরে পেপার ওয়েট দিয়ে এবং চাপা দিয়ে রেখে বাইরে চলেছিলাম খেলতে। যে বাবা এটাকে দেখুক, ঠান্ডা হোক, তারপরে যদি কম মারে এটা। তো মজার ব্যাপারটা হচ্ছে বাবা আমাকে মারেনি, বাবা এটা সুন্দর মতো সাইন করে ওই জায়গায় রেখে চলে গেছে অন্য জায়গায়, যাতে তার সামনে মুখোমুখি না। পরে শুনলাম মাকে ডেকে বলেছে যে হচ্ছে তোমার ছেলে গণিতে 4 পেয়েছে কিন্তু হাইস্ট পেয়েছে। কারণ ওই রেজাল্ট শিটের মধ্যে লেখা আছে যে এটা হাইস্ট নম্বর, আগে সর্বোচ্চ নম্বর হচ্ছে 4, এটা লেখা থাকে, তো হাইস্ট পেয়েছে। তো মা তো খুব চিল্লাচিল্লি, যে আগেই বলছি যে বাবা ছেলে একসাথে এই সারা রাত ধরে অঙ্ক করার কোনো দরকার নেই,
তো মা অবশ্য ঠিক বলেছিলেন এটাই। তো বাবা যে সারা অঙ্ক করেছে এই জন্য আমি চাপ পেয়েছি ব্যাপারটা তা না, আসলে সবকিছু গুলে মুলে গেছে। তো মার্কেটে তো বই ছিল না, 7 এর স্টুডেন্ট মার্কেটে বই নেই, তাহলে বলেন, এবং রাত পরে হলো পরীক্ষা, রাইট? এটা গেল। আর এরপরে একদিন ক্লাসের ক্যাপ্টেন ছিলাম, ওইটা হচ্ছে এই 7 এর আগে ক্লাস 6 এ ক্লাসের ক্যাপ্টেন ছিলাম। তো শুধু কোনো একজন স্যার আসেন নাই, তো দুষ্টামি করতেছে সবাই। দুষ্টামি করার পরে তো আমি আমার কম মানে ক্লেম করার কথা বা রিপোর্ট করার কথা স্যারদের কাছে যে হচ্ছে ক্লাসে দুষ্টামি হচ্ছে বা এটা আমি জানাই নি, এটা চুপচাপ ছিলাম বা ক্লাসে। তো পরে ওই ইয়া স্যার, আমাদের ফ্রেন্ডের বাবা, উনি ও ম্যাথ টিচার ওই স্কুলেরই, হক স্যার। তো ওনার পেনাল্টি ছিল হচ্ছে যে চিপ ধরে পেটের চামড়া ধরে কোচাল দিতেন, আর বেশি রাগ হলে হাতের আঙ্গুলের মধ্যে কলম দিয়ে একটু চাপ দিতেন হালকা। তো এইটা দিতেন। এই স্যার একদিন দুইটা ম্যাথ স্যারের কাছে কিন্তু মার খেয়েছি, দুইটা ম্যাথ স্যারের কাছে মার খেয়েছি। তো ম্যাথ একেবারে কম পারতাম স্যার সেরকম কিন্তু না, কিন্তু ম্যাথ কিন্তু মার খেয়েছি কিন্তু দুইটা ম্যাথ স্যারের কাছে। আচ্ছা, এটাই অভিজ্ঞতা আর কিছু। আচ্ছা, এখানে ডিয়ার ভিউয়ার্স দেখুন একটা জিনিস, যারা আসলে 2000 সালের মানে আগে, রাইট? তো ওই সময় কিন্তু একটা ট্র্যাডিশন ছিল যে এক্স্যাক্টলি বাবা মারা কিন্তু টিচারদেরকে বলতো যে স্যার মাংস আপনার, হাড্ডিগুলো আমার, রাইট? দেখেন কিন্তু, হ্যাঁ। তো আমার মনে হয় ওই টাইমগুলো একটা যথার্থ টাইম ছিল বাচ্চাদের শিক্ষণীয়, কারণ একটা স্কুল ওকে বাচ্চাদেরকে শুধু পড়ায় না, শেখায় না, তাদের চারিত্রিক গঠন, ওকে নৈতিক মূল্যবোধ, রাইট, এবং একটা ডিসিপ্লিন যেটা ওটা কিন্তু আসলে ওই টাইম থেকেই না তৈরি হয়। তো আজকে কি দাঁড়াচ্ছে, হ্যাঁ আমি জোর করে আদায় করে নিতে চাচ্ছি না যে টিচাররা বাচ্চাদেরকে পিটাক, রাইট? সো এক্স্যাক্টলি দেখুন, আমরা যখন বাচ্চাদেরকে পড়াই, রাইট, দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমরা যেটা বুঝি যে প্রথমে হয়তো কোনো বাচ্চা দুষ্টামি করছে বা অমনোযোগী, এটাকে সেটা আপনারা ভয় পেয়ে যান, ঘাবড়িয়ে যান, রাইট? কিন্তু আমরা জানি যে ওর এই অবস্থা থাকবে না, একটু সুন্দর পজিটিভ ডিসিপ্লিন নিয়ে আসলে এটা ঠিক হয়ে যাবে। কিন্তু সমস্যাগুলো কোথায় জানেন? এই যে সবারই একটা করে বাচ্চা, বেশিরভাগই দেখা যায় যে ডোন্ট মাইন্ড প্লিজ, ওই বাচ্চাটাকে মাটিতে রাখলে আপনারা ফিল করেন যে পিঁপড়া কামড় দিবে, তাহলে মাটিতে রাখা যাবে না। কোলে নিলে বা কাঁধে নিলে মনে হয় যে মশা কামড়াবে, রাইট? তাহলে সেটাও করা যাবে না। ডিয়ার ভিউয়ার্স দেখুন, ওই বাচ্চার ম্যাচুরিটি কেমনে হবে? আপনি সবসময় যদি ওর অনুকূল মানে ও যা চায় ওইভাবে হতে হবে, রাইট? তো শিখবেটা কোথা থেকে বলেন? ও যেখানে আটকাবে ওখান থেকে তো শিখবে, তাই না? আর এখানে সব বাচ্চার ভিতরে চলবে, একসাথে চলবে, একটু কলম দিয়ে খোঁচাখুচি লাগতেই পারে, রাইট? টিফিন শেয়ার স্ন্যাচিং এটা হতেই পারে, রাইট? সো এখন আপনি ইচ্ছা করলে আপনি স্কুল কোচিং কিন্তু বাসায় নিতে পারেন না, রাইট? একটা বাচ্চা একটা স্কুলে পড়বে, একটা ক্লাসে আসবে, একটা ডিসিপ্লিন শিখবে বা মারামারি ধরাধরি টুকটাক এটা হতেই পারে। একটা টিচার ভালোবেসেই তো একটা বাচ্চাকে কান ধরতে পারে, একটু খোঁচা দিতে পারে, নীল ডাউন করাতে পারে, পিড়িতে পারে, রাইট? এটা কিন্তু ওর জন্য আশীর্বাদ। এক্স্যাক্টলি কিভাবে? কারণ সে ওই ভুলটা আর করবে না, রাইট? কারণ দেখুন, আমরা পড়তে তো অনেক ক্ষেত্রে সিলি মিস্টেক করি, আমরা ভুল মেসেজ দিলে, ভুল পড়ালেও ওটা কিন্তু বাচ্চারা কারেক্ট হিসেবে না, আপনারা যতই পড়ান আমাদেরটা কিন্তু কারেক্ট হিসেবে ধরে। আপনি মিলে দেখেন এক্স্যাক্টলি ব্যাপারটা এরকম না যে আমরা ভুল পড়াই, তা না, হ্যাঁ, বাট দিস এ মেসেজ। এখানে টিচারের যে একটা শাসন, এটা কিন্তু খুবই খুবই জরুরি। কারণ 2000 সাল বা তার আগের যে ঘটনাগুলো, স্কুলিং বা পড়াশোনার যে বিষয়গুলো ছিল, বাবা মা কিন্তু আসলে বাচ্চাদের পিছনে এত লেগে থাকতো না, রাইট? বাচ্চারা স্কুলে যাবে, কার কবে স্কুল, কোনটা কয়টা স্কুল, অনেকেরই খবর থাকতো না, রাইট? সো সেক্ষেত্রে কিন্তু ন্যাচারাল একটা ওয়ে যেটা, এবং টিচাররা কিন্তু যথেষ্ট কিন্তু কি রেসপেক্টের মধ্যে ছিল, কারণ আপনারা রেসপেক্ট করতেন তখন। কিন্তু এখন দেখা যায় যে মানে কি বলবো, আপনার স্টুডেন্ট টিচারকে অপদস্থ করে, গায়ে হাত তোলে, রাইট? সো মাফ করবেন, ওদিকে আমরা না যাই, আমাদের এখান থেকে বের হয়ে আসতে হবে। ওকে স্যার, এক্স্যাক্টলি আসলে গণিত বলতে কি মনে হয় আপনার? আপনি তো গণিত নিয়ে কাজ করেছেন, গণিত কি এক্স্যাক্টলি? আচ্ছা, কি কাজ করেছে সেটা পরে বলি। জি স্যার। গণিত কি এটা আপনি জিজ্ঞেস করছেন, ডিফিকাল্ট কোয়েশ্চেন, বাট আমি প্রথমেই বলি গণিত একটা ভাষা। কেন ভাষা? আমি ক লিখছি, এ লিখছি, বি লিখছি, সো সেইভাবে কিন্তু আমি 1 লিখছি, 2 লিখছি, 3 লিখছি।
তাহলে গণিতের জন্মটা কিন্তু ভাষার সাথে সাথে হয়েছে। ভাষার দুটো পার্ট আমি মনে করি, সেটা হচ্ছে একটা হলো কোয়ালিটেটিভ, একটা হলো কোয়ান্টিটেটিভ। কোয়ান্টিটেটিভ যে পার্টটা সেটা হচ্ছে ম্যাথমেটিক্স, আর কোয়ালিটেটিভ যে পার্টটা সেটা আমরা জেনারেলি ল্যাঙ্গুয়েজ হিসেবে আলোচনা করি। তো আমি বলছি যে ঠিক আছে, আই লাভ দিস, তার মানে এটা হচ্ছে যে আমি এটাকে পছন্দ করি, ভালোবাসি, লাইক দ্যাট। তো যখন আমি বলছি যে আই লাভ দিস ওয়ান, তার মানে এখানে একটা আছে, কোয়ান্টিফাই করে ফেললাম, এটাই আসলে ম্যাথমেটিক্স। এখন আমি যদি ম্যাথমেটিক্সকে এমন একটা কাঠখোট্টা জিনিসে পরিণত করে ফেলি, ম্যাথ মানে হচ্ছে এইভাবে যোগ করতে, এইভাবে গুণ করতে, এটা হলো নিয়ম। এই নিয়মগুলো কে বানিয়েছে? এই নিয়ম কিন্তু আপনার আমার মতো মানুষই বানিয়েছে, এবং নিয়মগুলো কিন্তু প্রকৃতি থেকে শিখে আমরা কিন্তু বানিয়েছি। আমি ছোট্ট একটা উদাহরণ বলি, ঠিক আছে? এখানে দুটো কলম আছে, ফাইন। এখানে আরেকটা কলম আছে। যোগ বলতে কি বোঝায়? থাক, ওকে। দেন এখানে থাকলো দুটো কলম আছে, এখানে আরেকটা কলম আছে। তো আমি যোগটা বাচ্চাকে কিভাবে বুঝাবো? আমার কথা হচ্ছে, এক আমি লিখতে পারি, আরেকটা এক আমি লিখতে পারি, তো দুটো মিলে 2 হয়, এই 2 কিন্তু আমি লিখতে পারি। এখন আমি যখন তাকে বুঝাবো যে যোগ করলে এটা কি, যোগ বলতে কি বোঝায়, যোগ করার সিস্টেমটা শুধু আমি শিখে দিলে কিন্তু লাভ নেই। তাকে যোগ বলতে কি বোঝায় এটা কিন্তু তাকে বুঝতে হবে, যে যোগটা সে কখন করবে, কেন করবে, কিভাবে করবে, সবটা কিন্তু তাকে জানতে হচ্ছে। সো এই দুটো, এখানে 2 আর এখানে 1, এই দুটোকে যদি যোগ করে দিই, সংযুক্ত করে দিই, তাহলে 3 হচ্ছে। এইভাবে কিন্তু মানে যোগ বা সরি আপনার কলমগুলো, তো এইভাবে যদি আমরা জিনিসটাকে শিখাই, তাহলে কিন্তু তার ভিতরে গণিতের যে ভাষার যে একটা, এটাতেও কিন্তু কমিউনিকেশন হয়। এটাতেও কিন্তু প্রত্যেকটা লাইন, গণিতের প্রতিটা লাইন কিন্তু কমিউনিকেটিভ লাইন। একটা লাইন থেকে আপনি আরেকটা লাইনে যাচ্ছেন, ডিডাকশন বলি আমরা। সো ডিডাকশনের সময় প্রত্যেকটা লাইন কিন্তু কমিউনিকেটিভ লাইন। যদিও আমি অন্য একটা লেভেল নিয়ে কাজ করি, কিন্তু আপনি যে লেভেলটা নিয়ে কাজ করেন এটা বেশি গুরুত্বপূর্ণ লেভেল। আমি এটা নিয়ে পরে কথা বলতে চাই, বেশি গুরুত্বপূর্ণ লেভেল। কারণ আপনি যে লেভেলটা নিয়ে কাজ করছেন, এই লেভেল কিন্তু শেখানো যায়। আর আমি যেখানে যেসব জিনিস নিয়ে কাজ করি, এটা কোনো লেভেলের পর্যায়ে পড়ে না আসলে, এগুলো কোনো লেভেল না। অনার্স লেভেলে কিন্তু আমরা তেমন কিছু শিখি না। অনার্স লেভেলে আমরা তেমন কিছু শিখি না। কেন শিখি না? মানে শিখি, কিন্তু এটা শিক্ষক শিখিয়ে দেন না, আমি নিজে শিখি। কিন্তু যখন আপনি যে লেভেলটা নিয়ে কাজ করছেন, এটা কিন্তু সে নিজে শিখে না, তার সেই ক্যাপাবিলিটিটা কিন্তু নেই এখন। তাকে আপনি শিখিয়ে দিচ্ছেন, শেখানোর কৌশলটা কিন্তু আপনার, এবং শেখার কৌশলটা সে শিখছে আপনার কাছ থেকে। শেখার কৌশলটা শুধু শিখছে না, শেখার কৌশলটাও শিখছে। আমি একটা জিনিস শিখলাম যে 2 আর 1 3 হয়, এটা আমি শিখলাম, কিন্তু 2 আর 1 যে 3 হয় এটা কিভাবে শিখতে হয় সেটাও কিন্তু সে আপনার কাছ থেকে শিখছে। সো ইউ আর মোর রেসপন্সিবল দেন উই আর, একটা জিনিস। দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে এই যে আমি জিনিসটা বললাম, এই যে গণিতের প্রতিটা লাইন, যে একটা সরল অঙ্ক, সেই সরল অঙ্কটা এখান থেকে এতটুকু করলো, তারপরে এতটুকু করলো, তারপরে এতটুকু করলো, করতে করতে প্রত্যেকটা লাইনে লাইনে ডিরেক্টেড হয়ে চলে আসলো। প্রিয় দর্শক, এই প্রত্যেকটা লাইন কিন্তু কমিউনিকেটিভ লাইন। ট্রান্সলেশন, উপরের লাইনটা ট্রান্সলেশন, সরল একটা ট্রান্সলেশন, নিচেরটা তার চেয়ে আরেকটু সরল নিচেরটা। যেমন কম্পাউন্ড, কমপ্লেক্স, সিম্পল, এই যে আমরা যে ট্রান্সলেট করি একটা থেকে একটা, ট্রান্সফর্ম করি একটা সেন্টেন্স থেকে, একটা টাইপের সেন্টেন্স থেকে, ঠিক তেমনি এটাও কিন্তু ট্রান্সফর্ম করা হচ্ছে, বা এটাকে ট্রান্সলেট করা হচ্ছে। আমি সরাসরি বলি ট্রান্সলেট করা হচ্ছে, আসলে ট্রান্সফর্ম করা হচ্ছে। এনিওয়ে সেই ভাষার বিষয়টা স্যারের হাতে থাকলো আর কি, আমি আমার মতো বলে যাই। তো যেহেতু আমি গণিত নিয়ে টুকটাক কাজ করার সুযোগ আমার হয়েছিল, এখনো আছে, সেটা নিয়ে পরে বলবো। তো এই জন্য হচ্ছে কি, ওই জায়গাগুলো ওকে বুঝতে হবে যে কেন সেটা করছে। তাকে শুধু আপনি যদি বলে দেন যে এইটা করতে হয়, তাহলে সে মুখস্থ করে ফেলবে এবং সে জায়গা মধ্যে অ্যাপ্লাই করতে পারবে না। সে যদি বুঝে যে কেন এটা করতে হচ্ছে, তখন সে আসলে শিখে গেল জিনিসটা। সো আমি সবসময় বলি যে হোয়াটের উত্তর নয়, হোয়াইয়ের উত্তরটা হচ্ছে গণিতের জন্য বেশি জরুরি। হচ্ছে আপনি এক কথায় আপনি যেটা জিজ্ঞেস করেছেন, গণিত কি? গণিত একটা ভাষা। এই ভাষাটা অনেক জায়গায় ব্যবহৃত হয়, ফিজিক্সে ব্যবহৃত হয়, আপনার স্ট্যাটিস্টিক্স বা এটাকে বলে পরিসংখ্যানে ব্যবহৃত হয়, তারপর ইকোনমিক্সে ব্যবহৃত হয়, অ্যাকাউন্টিং এ ব্যবহৃত হয়। এই ভাষাটা এইসব জায়গায় অন্য একটা সাবজেক্ট হিসেবে ওই জায়গায় প্রজেক্টেড আছে। তো যদি যেহেতু 5 বা এই ছোট ক্লাসগুলোতে ফিজিক্স নেই, তো ইকোনমিক্স নেই, সেই জন্য বিষয়টাকে আমি বলতে চাচ্ছি না। তবে ওরা যখন বড় হবে তখন ওরা একটা জিনিস বুঝবে যে আসলে ইকোনমিক্স জিনিসটা কিছুই না, একটা গণিতের একটা রূপ, ফিজিক্সটা কিছুই না, একটা গণিতের একটা রূপ। এখানে গণিত ব্যবহৃত হয় তেমনটা না, এটা গণিতের একটা রূপ। এক্স্যাক্টলি। সো থ্যাংক ইউ স্যার। সো ডিয়ার ভিউয়ার্স, এখানে দেখো এই জন্য কিন্তু বলা হয়ে থাকে যে
ম্যাথ ইজ দ্য মাদার অফ দ্য অল দ্য সায়েন্সেস। যদি কোনো স্টুডেন্টের ম্যাথের যে বেসিকটা, ম্যাথের যে নলেজ, ম্যাথের যে ভাষাটা স্যার যেটা বললেন, এটা যদি ক্লিয়ার থাকে, ওকে, ভিতরে ভীতি কোনো প্রকার কাজ না থাকে, যদি তার ম্যাথের কনসেপ্টটা অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ হিসেবে যদি ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু দেখুন তার ম্যাথ শেখাটা কিন্তু অনেকটাই কিন্তু সহজ হয়ে যাবে। আর আমরা এখানে ওই কাজগুলি করার চেষ্টা করছি যে এক্স্যাক্টলি দেখুন আপনার বাচ্চার হাতে খড়ি যেখান থেকে স্যার যেটা বললেন, এবং স্যারের বাবা যেভাবে নার্সিং করে এসছে এভাবে ধরিয়ে দিয়ে শিখিয়ে দিয়ে, রাইট। সো আমরা কিন্তু এখানে ওই কাজগুলো করার চেষ্টা করছি কিন্তু, রাইট। সো আমি স্যারের কাছে আরেকটা বিষয় জানতে চাইবো, সেটা হলো ছোটদের গণিত কিভাবে আসলে শেখানো উচিত। এই যে আপনাকে কলম দিয়ে উদাহরণটা দিলাম, তো এটা একটা ছোট্ট হিস্ট্রি আমি বলবো আপনাদেরকে। এটা হচ্ছে ইট ওয়াজ 2008-2009। তো একটা ছোট্ট মেয়ে আমাদের বাসায় আসলো, ছোট্ট মেয়ে হচ্ছে আমার যে গ্রামের বাসা আছে বা হোম ডিস্ট্রিক্ট এখানে আছে, সেখানে হচ্ছে ওই ওর মা আমাদেরকে একটু সার্ভ করতো আর কি, বাসায় এসে জিনিসপত্র ঠিকঠাক করে গুছিয়ে ঝেড়ে গুছিয়ে সার্ভ করতো। তো ওই মেয়েটা ছোট অবস্থাতে ওর মা আমাদের বাসায় পাঠিয়ে দিল, এই ঢাকাতে পাঠিয়ে দিল, হচ্ছে ওইখানে আমাদের এখানে থাকবে, আমাদের সহযোগিতা করবে প্লাস সহচার্য। তো ছোট মানুষ তেমন কিছু পারে না, কাজ টাজ আর কি। এই ওর নাম ছিল মেরিনা। আচ্ছা, মেরিনা নাম ছিল, সুন্দর একটা নাম। তো সকালবেলা আমার মনে আছে আমি 8টা-8:30টার দিকে বা 9টার ভিতরেই ও অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যেতাম। তো বেরিয়ে যেতাম, কনসালটেন্সি একটা ফার্মে তখন চাকরি করি। বেরিয়ে যেতাম, তখন ওই আমার নিয়ম ছিল যে মেরিনাকে সকালে 7টায় তুলে দিতে হবে, আর রাত্রের বেলা এটা 10টা বাজার মধ্যেই তাকে ঘুমাতে হবে। এর মাঝখানে মেরিনার বয়স কত ছিল? মেরিনার বয়স কত হবে? 5 বছর, 5.5 বছর। 5 বছর, 5.5 বছর, ম্যাক্সিমাম 6 হবে, 6 এর বেশি হবে না, একদিন 6 ম্যাক্সিমাম 6। হ্যাঁ, সো এটা হবে। তো এটা ছিল, ও সারাদিন খেলে বাসায়, ও অন্য কোনো কিছু না। আর হয়তো ঠিক আছে এই কলমটা নিয়ে এসো তো মেরিনা, ও ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, দৌড় দিয়ে আলাদা দিকে নিয়ে এসে দিল। এই ছিল ওর শিডিউল। তো বাসায় থাকে, আমরা এনজয় করি আর কি। আমাদের কোনো সন্তানাদি নাই, আমরা এনজয় করি ব্যাপারটাকে, একটা ছোট বাচ্চা বাসায় থাকে। তো ওকে ওইখানে ওর বাড়িতে, মানে আমার সেই গ্রামের বাড়ির দিকে, তো ওকে কিন্তু স্কুলে, প্রাইমারি স্কুলে কিন্তু দিয়েছিল। ওই প্রাইমারি স্কুলে ও হচ্ছে কন্টিনিউ করেছে, কিন্তু ও কিছুই পারে না। আচ্ছা, স্কুলে যেতে 6 বছরের বাচ্চা কি পারবে, একবারই এন্ট্রান্স লেভেলে আছে নাকি, একেবারে এন্ট্রান্স লেভেল। তো ও আসলো, আসার পরে আপনি খুব অবাক হবেন, ওকে আমি 7-8 মাসের মধ্যে 8-9 মাসের ভিতরে যোগ বিয়োগ গুণ ভাগ সব শিখিয়েছি। এই যে সকালবেলা 7টায় উঠাতাম, উঠে ও আমার সঙ্গে বসতো, আমি তো একটু আগে উঠতাম, ও 7টায় উঠে ব্রাশ করে আমি ফ্রেশ হয়ে বের হওয়ার উপযোগী হতাম। আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ওকে আমি একটু পড়াতাম। আচ্ছা, পড়াতাম কি যে এটা এইভাবে লিখতে হয়, এটা এইভাবে করতে হয়, এটার মানে হচ্ছে এটা এইভাবে, এই যে যোগ বিয়োগ গুণ ভাগ সব বোঝালাম। যে গুণ বোঝাতাম কিভাবে, 1টা 2টা 3টা জিনিস এখানে রাখলাম। সো এটা যদি 3টা থাকে, এটা যদি 2 বার থাকে, তাহলে 3 আর 3 6 হবে, তাহলে অবশ্যই 3 দুগুণে 6 হবে। এইভাবে নামতা শিখে, সবকিছু শিখে, এইভাবে আমি টেকনিক্যালি ভেরি মাচ প্র্যাকটিক্যাল। তো জিনিসটাও একটা সময় বুঝতে পারলো। অতটুকু একটা বাচ্চা 7 বছর 8 বছর হতে না হতেই কিন্তু ও এখান থেকে চলে গেছে, আমাদের বাসা থেকে চলে গেছে। ওর বাসায় গিয়ে ও এরপরে প্রাইমারি কমপ্লিট করেছে, এসএসসি কমপ্লিট করেছে, ওর বিয়ে হয়ে গেছে। ঠিক আছে, ওর বিয়ে হয়ে গেছে, এই আর কি। তো স্মুথলি কমপ্লিট করেছে। আপনাকে এটা আমি বলবো যে এই কমপ্লিমেন্টটা খুব ডেঞ্জারাস, যে সে স্মুথলি কমপ্লিট করেছে। তার স্কুলের রেপুটেশন খুব ভালো। এবং কতটুকু বাচ্চা যখন স্কুলে এনরোল করা হয়েছিল, তখন তাকে জিজ্ঞেস করেছিল যে এগুলো স্কুলে আসার আগে পারে কিভাবে, মানে শিখছে কোথা থেকে। আমি মানে সেই স্কুলের হেডমাস্টার এই কথা বলেছে ওর মা, যে ও শিখছে কোথা থেকে। তো আমাদের কথা বলেছে যে এখানে গিয়েছিল, তো আমার মাকে খালা বলতো, খালার বাসায় পাঠিয়ে দিয়েছি ওইখানে। আচ্ছা, ডিয়ার ভিউয়ার, দেখো এই মেরিনাকে কিন্তু আসলে একসময় বলা হলো তো কিছুই পারে না। হ্যাঁ, তো যেটা হলো স্যারের বাসায় ও আসলো, তো স্যার মজার ছলে ওকে মাঝে মধ্যে পড়াতো। তো সেই মেরিনে কিন্তু কি অনেক শার্প হয়ে গেল ম্যাথে। দ্যাটস মিন স্যার যে টেকনিক্যালি
যে বিষয়গুলো ওকে বুঝিয়েছে এটা ওর জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। সো এখান থেকে আমরা একটা জিনিস রিয়েলাইজ করতে পারি যে টিচার যেরকম এক্স্যাক্টলি স্টুডেন্ট কিন্তু এরকম হবে। আসলে বাচ্চাদের এক্স্যাক্টলি পারি না এরকম বলতে আসলে কিছুই নাই, এবং তোমার দ্বারা কিছু হবে না এরকম কোশ্চেন বলতে এক্স্যাক্টলি নাথিং। আপনি আপনার বাচ্চাকে যেভাবে নার্সিং করবেন, বা একজন টিচার একটা বাচ্চাকে যেভাবে শেখানোর চেষ্টা করবে, একটা বাচ্চা কিন্তু ওইভাবেই নেবে। নর্মালি একটা দেখুন, আপনার বাসায় হোম টিউটর আছে, রাইট? সো একটা 3-4 এর বাচ্চাকে ওখানে একজন টিচার যথেষ্ট। আমরা যেভাবে আমরা বাচ্চাদেরকে পড়াই, হোম টিউটর রাখি, তো যদি দেখুন একজন হোম টিউটর সে যদি ম্যাথে সাথে রিলেটেড বেশি থাকে, তার যদি ম্যাথ ভালো লাগে, আপনি নিশ্চয়ই খেয়াল করবেন যে আপনার ওই বাচ্চা ম্যাথের প্রতি বেশি প্রভাবিত হচ্ছে। এবং ওই টিচারের যদি ইংলিশের পারদর্শিতা বেশি থাকে, দেখুন অন্য সাবজেক্ট বাদ দিয়ে তার ইংলিশের অ্যাক্টিভিটিস গুলো বেশি থাকবে। এক্স্যাক্টলি কিন্তু সে কিন্তু দেখুন আমরা ম্যাথটাকে আলাদা করছি কিন্তু ইংলিশটাকে কিন্তু আলাদা করছি কিন্তু, এবং সুনির্দিষ্ট একটা সিলেবাস আছে, রাইট? যে ম্যাথ নিয়ে যখন বাচ্চা কাজ করবে তখন ম্যাথের একটা পজিটিভ এনভায়রনমেন্ট থাকবে। এবং আমরা যে রুমগুলোতে ম্যাথের ক্লাস নেই, ওই রুমগুলো কিন্তু ম্যাথের যে একটা ভাইব, ওখানে যে বেঞ্চ, চেয়ার, টেবিল এবং ওয়ালগুলো আছে, ওখানে ঢুকলেই একটা বাচ্চা বলবে যে ওয়াও, এখানে আসলে ম্যাথ করানো হয়, এবং তার একটা সেন্স গ্রো হবে যে আমি এখন ম্যাথ করছি, ম্যাথ শিখছি কিন্তু এক্স্যাক্টলি। আর আমাদের ম্যাথ শেখানোর যে বিষয়গুলো টোটালি প্র্যাকটিক্যাল, এবং বিভিন্ন ইনস্ট্রুমেন্ট আমরা ইউজ করে থাকি, বিভিন্ন প্র্যাকটিক্যাল জিনিসগুলো ইউজ করে থাকি। এবং ডিয়ার ভিউয়ার্স, এখানে আমি একটা জিনিস শেয়ার করবো আপনাদের সাথে, সেটা হলো দেখুন, আপনি ইচ্ছা করলে আপনি আপনার বাচ্চাকে, যে বাচ্চাটা আর্লি স্টেজে আছে, ওকে এন্ট্রান্স, সো ওকে কিন্তু বাসায় যে বিভিন্ন জিনিসপাতি আছে, হতে পারে ডিম আছে, আপেল আছে, বা খাবার দাবার বিভিন্ন যে হোম যে জিনিসগুলো আছে, এগুলো দ্বারা কিন্তু আপনার গণনা করে এটা ওরা দিয়ে কিন্তু ম্যাথের যে স্টার্টিংটা, ভিত্তিটা ওকে ওরা শুরু করতে পারে। স্যার যেহেতু বললো যে ম্যাথ ওয়ান টাইপ অফ ল্যাঙ্গুয়েজ, এক্স্যাক্টলি হ্যাঁ, ম্যাথ কিন্তু আসলে একটা ল্যাঙ্গুয়েজ। আপনি যদি আপনার বাচ্চাকে পজিটিভলি ভাবে উপস্থাপন করতে পারেন, ওকে, যে ম্যাথ ইট ইজ এ ফানি, এটা জাস্ট কাউন্টিং এইভাবে হয়, এইভাবে মাইনাস হয়, এইভাবে আপনার যোগ হয়, এইভাবে গুণ হয়, এইভাবে ভাগ হয়। কনসেপ্টটা যেমন ম্যারিনেকে স্যার যেভাবে আইডিয়া দিয়েছিল, যে ম্যারিনেকে বলা হচ্ছে তুমি কিছু পারো না, হয় না, তুমি পারো না, ওকে, ওই ম্যারিনে কিন্তু স্কুলে ভালো করে দেখিয়ে দিয়েছে, রাইট? ওকে স্যার, আমি আরেকটা কোশ্চেন করতে চাই যে গণিত কোন কোন ক্ষেত্রে কাজে লাগে? গণিত শুরুতেই বলেছি যে গণিত আসলে ভাষা, তো ভাষা যেসব জায়গায় কাজে লাগে গণিত সেসব জায়গায় কাজে লাগে। আপনি গণিত ছাড়া কোনো কিছু করতে পারবেন না। পদার্থবিজ্ঞান, ইকোনমিক্স বা অর্থনীতি, স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান, অ্যাকাউন্টিং, এগুলো তো গণিতেরই আলাদা মানে ব্রাঞ্চের মতো বলতে পারেন অনেকটা, যদিও আমরা ব্রাঞ্চ বলি না, কিন্তু ব্রাঞ্চের মতোই বলতে পারেন, জাস্ট গণিতেরই একটা গ্রুপ। এছাড়া আপনি দৈনন্দিন জীবনে কিন্তু আপনার গণিতের যে প্রসূতিগুলো আছে, হ্যাঁ, এই প্রসূতি হচ্ছে আসলে লজিক থেকে শুরু হয়েছিল। কিভাবে? যেদিন প্রথম মানুষ কথা বলছে বা কমিউনিকেট করেছে পরস্পরের মধ্যে, সেদিন থেকে কিন্তু মানুষের ভিতরে সংখ্যার সেন্সটা কিন্তু চলে আসছে। আমি আপনাকে একটা দেবো নাকি দুইটা দেবো, এই সেন্সটা কিন্তু চলে আসছে। ভাষা আর গণিতের ভিতরে কিন্তু কোনো পার্থক্য নেই। তাহলে যেহেতু কোনো পার্থক্য নেই, তাহলে এটা আসলে কাজে লাগে কোথায়, এই জিনিসটা আলাদা করাটাই খুব মুশকিল। আপনি যেখানে কমিউনিকেট করতে যাবেন সেখানে গণিত আপনার লাগে, এটাই আমি মনে করি যে গণিতের প্রয়োজনীয়তাটা অনেক বেশি। আপনারা ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করেন, আপনারা ম্যানার্স নিয়ে কাজ করেন, আপনারা অনেক কিছু শিখান এবং আপনারা গণিত শিখান। আই এম গ্রেটফুল টু ইউ অ্যাজ এ নিউ গার্ডিয়ান। এখন যদি বলেন সামনে, তাহলে আমি আপনাদের গার্ডিয়ান হতে চাই। যে মানে আমি এই মুহূর্তে আমি নিজে কাজ করি, এটা আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি, স্যার তো জানেনি এটা, যে আমি নিজে কাজ করি। আমি কম্পিটিটিভ এক্সামগুলো নিয়ে কাজ করি, মূলত যে স্যাট, জিআরই, জিম্যাট এর ম্যাথমেটিক্স বা অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি পার্ট, এগুলো নিয়ে আমি কাজ করি। আবার বুয়েট এডমিশন, ভার্সিটি এডমিশন, সো এগুলোর ম্যাথ নিয়ে আমি কাজ করি। তো স্পেশালি চাকরির পরীক্ষাগুলো, বাংলাদেশ ব্যাংকের এনরোলমেন্ট পরীক্ষা, এই ধরনের পরীক্ষাগুলো ম্যাথস পার্টটা নিয়ে কাজ করি। তো আমি যেটা পেয়েছি স্যার, সেটা হচ্ছে যে যারা ছোটবেলা থেকে গণিত অনুরাগী ছিল, এটাকে ভাষা হিসেবেই গ্রহণ করেছে এবং ভিতরে ঢুকে বুঝতে চেয়েছে, এই স্টুডেন্টগুলো সে আমার কাছে পড়তে আসতে হয় না। হ্যাঁ, আমার কাছে পড়লে একটু স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু আমার কাছে না পড়লেও বা আমাদের এখানে না আসলেও সে কিন্তু, আমার কাছে না আসলেও সে কিন্তু
কষ্ট করে হলেও সে কিন্তু চান্স পেয়ে যাচ্ছে। তাহলে এই পরিবেশটা তাকে কে সৃষ্টি করে দিয়েছিল যে আজকে নিজেই পড়ে চান্স পেয়ে যাচ্ছে, বাংলাদেশ ব্যাংকে চান্স পাচ্ছে, আইবিএতে চান্স পাচ্ছে। সো তাদের ম্যাথগুলো যেহেতু আমি পড়াই এই জন্য বলছি আর কি। তো এই পরিবেশগুলো আমার কাছে যেটা মনে হয় যে এই ধরনের প্রতিষ্ঠানগুলো, গ্রামার ভিলেজের কথা যদি আমি বলি, নামটা মেনশন করলাম যদিও কমার্শিয়াল ইস্যুস না, তো গ্রামার ভিলেজের মতো এই ধরনের প্রতিষ্ঠানগুলো কিন্তু আপনারা কিন্তু শিখাচ্ছেন, আপনারা যাদেরকে শিখাতে পেরেছেন বা যাদেরকে মানুষ করতে পেরেছেন, যাদেরকে আপনাদের আইডিওলজিটা ধরিয়ে দিতে পেরেছেন যে বাবা তুমি এইভাবে শিখো, শিখতে শিখো, শিখো না শিখতে শিখো, ঠিক আছে। তো এই যে তারা কিন্তু আমাকে খুঁজতে হচ্ছে না, তাদের আর সে কিন্তু নিজে থেকেই তখন পার হয়ে যাচ্ছে। হ্যাঁ হয়তো আমাকে খুঁজে পেয়ে ভালোবেসে আমার সঙ্গে 2 মিনিট সময় অতিবাহিত করছে, তখন তো আমি তাকে কিছু গাইডলাইন করে দিচ্ছি যে ভাই তুমি এভাবে করো, বাবা তুমি এভাবে করো, এটা এইভাবে এভাবে যাও, তাহলে তোমার তাড়াতাড়ি হয়ে যাবে এবং তুমি সহজেই পেরে যাবে, পরীক্ষার হলেও তাড়াতাড়ি শেষ করতে পারবে, জায়গাও বেশি লাগবে না, তুমি তাড়াতাড়ি চান্স পেয়ে যাবে। সেটা তো সে একটা গাইড পাচ্ছে। কিন্তু এই গাইডটা না দিলেও হয়তো আমি গাইড দেওয়ার ফলে সে 13তম হয়েছে, আমি গাইডটা না দিলে সে হয়তো 23তম হতো, কিন্তু সে চান্স পেত। কিন্তু এই যে চান্স পেতো জিনিসটা, আজকে এই চান্স পেতো কিন্তু একদিনে আসেনি। এই যে আপনারা যে দীর্ঘ শ্রম দিয়ে এতদিন ধরে, বিশেষ করে প্রাইমারি লেভেলটা অত্যন্ত জরুরি, এই আপনাদের এই প্রাইমারি লেভেল বা এই লেভেলগুলোকে আপনারা যে নারিশ করেন, এটা শ্রমসাধ্য। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা এই শ্রমটা ধরে রাখেন এবং আপনারা যে শিক্ষাটা দেন, এই শিক্ষাটার ফলাফলটা কিন্তু আমরা পরে দেখতে পাই যে আমাদের শিক্ষাটা দরকার হয় না অনেক সময়, আপনাদের এই শিক্ষাটা কিন্তু সাফিস করে যায়। আর যদি আপনারা শিক্ষাটা কম দেন তাহলে আমাদের শিক্ষাটা দিয়ে খুব একটা কাজ হয় না, কারণ ওই সময় পাকা বাঁশ আসলে নোয়ানো যায়। না এক্স্যাক্টলি দেখুন, তারপরে আমরা যা শেখাই একটা সিলেবাস তো একটা আছে, ডিরেকশন, যে ইউনিভার্সিটি অ্যাডমিশনের যে কোশ্চেন প্যাটার্ন গুলো, রাইট, এগুলো তো আমরা বুঝি না, রাইট। আমরা বাচ্চাদেরকে মেক করি, রাইট, তার ভিতরে ইনফরমেশন দিই, বাট এই ইনফরমেশন গুলো কিন্তু আসলে বিভিন্নভাবে প্রসেস করার কাজ কিন্তু স্যার করে থাকেন। যেহেতু এখানে স্যার জিএমএড বা জিআরই বা এখানে আইবিএ বা বুয়েট বা আদার্স সেক্টরগুলো স্যার কাজ করছেন অ্যাডমিশনের জন্য, রাইট। সো এক্স্যাক্টলি প্রাইমারি এডুকেশনটা কিন্তু আপার লেভেলের সাথে সরাসরি লিঙ্ক আপ। স্যার একটা জিনিস আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে প্রাইমারি এডুকেশন যদি স্ট্রং থাকে তাহলে যেটা হয় কি যে তার ভার্সিটি অ্যাডমিশন বলেন আর আদার ক্ষেত্রে বলেন ওটা কিন্তু সহজ হয়ে যায় আর কি, রাইট। সো দ্যাটস গুড। আচ্ছা, এখানে আমি নেক্সট কোশ্চেন করতে চাই স্যার, শিক্ষা বিজ্ঞানের লক্ষ্যে আপনি কোথায় কোথায় কাজ করছেন? এটা হচ্ছে আসলে লং ইস্যু, আমি সংক্ষেপে একটু বলি। সেটা হচ্ছে আমি যখন বুয়েটের স্টুডেন্ট ছিলাম, ফ্রেশার ছিলাম, ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, তখন থেকে আমি পড়াই। তো আমার ফার্স্ট স্টুডেন্ট হচ্ছে আমার ছোট বোন, সে এখন কানাডায় আছে, তো সে ফার্মাসিস্ট। তো সে কিন্তু আপনাদের পাবলিক ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট ছিল। তো সে তাকে পড়ায় এবং তার 2জন বান্ধবীকে পড়ায়, শুধু উৎসাহ থেকে যে এটা যতটুকু শিখেছি আসলে আমি শিখেছি কিনা বা পড়াতে পারছি কিনা বা কি, এটা উৎসাহ থেকে পড়ায়। তো সেই যে শুরু, এরপরে কখনো বন্ধ থাকে। লাস্ট করোনা চলাকালীন সময় 20-21 সাল বন্ধ ছিল, 22 সালের শেষের দিকে এসে আবার শুরু করেছে, বন্ধ ছিল, কারণ ওই সময়টাতে আমি মুভ করি। তো তারপর দেখা গেল যে আমি এর ভিতরে 20 সালে একটা স্টুডেন্ট, মানে যারা ওই 20-এর পরীক্ষা দেওয়ার কথা ছিল, তো ওইখানকার একটা স্টুডেন্ট আমার বইটা 6th হলো। ওই স্টুডেন্টগুলোকে করোনার মধ্যে একটু পড়িয়েছিলাম, তারপরে আর পড়াটা বন্ধ করে দিলাম, কারণ আমি একটু থামাবো স্যারকে। ডিয়ার ভিউয়ার্স, এখানে একটা জিনিস দেখুন, আসলে বিষয়টা আমিও জানতাম কিন্তু ভুলে গিয়েছিলাম। আপনাদের কাছে একটা মেসেজ, দেখুন আমাদের ছেলেমেয়েগুলো যারা ভার্সিটি অ্যাডমিশন দেবে একটা প্রিপারেশন আছে কিন্তু, রাইট। স্যার আমাকে একবার শেয়ার করেছিল, স্যার দেখুন 9-10-এর যে বেসিক যা আছে ম্যাথের ক্ষেত্রে, সায়েন্সের ক্ষেত্রে এবং ইন্টারমিডিয়েটের যে বেসিক যে মূল টেক্সটগুলো যা আছে, যদি কোনো স্টুডেন্ট এগুলো খুঁটে অ্যানালাইসিস করে যদি পড়ে, রাইট, পড়ার জন্য পড়ে না, অ্যানালাইসিস করে ভিতরে ঢুকে যদি পড়ে, রাইট, তো সেক্ষেত্রে কিন্তু আসলে প্রশ্ন কমন পাওয়ার সময়টা অনেকটা কিন্তু বেড়ে যায়, রাইট। এবং আরেকটা মেসেজ দিয়ে রাখি আপনার জন্য, স্যার যদি পারমিশন দিয়ে থাকেন, সেটা হলো আমি আগে দেখেছি যে স্যারের কাছে পার্সোনালি মানে 2-4-10 জন একত্রিত হয়ে যে ভার্সিটি যে অ্যাডমিশন, বিশেষ করে বুয়েটের চান্স পাওয়ার জন্য বা ইঞ্জিনিয়ারিং এর জন্য কিন্তু আমি দেখেছি স্যার আগে পড়াতেন
এবং স্যারের আগে একটা প্রতিষ্ঠানের নাম ছিল সালুদ্দিন পারভেজ হোসেন জানি গুরুকুল, রাইট? এটা কিন্তু আমাদের এখানে অনেক নাম করা এবং ফেমাস, রাইট? স্যার হয়তো আরো বড় অ্যাঙ্গেলে কাজ করছেন, হয়তো স্যার প্রচার বিমুখ বা প্রচার কম করে, হ্যাঁ, এইগুলো বিষয়। তো সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করবো, যদি এরকম স্টুডেন্ট থেকে থাকে তাহলে এখানে অবশ্যই আমি আপনাদের পজিটিভ ডিরেকশনের জন্য বলছি, আপনারা স্যারের সাথে যোগাযোগ করতে পারবেন, রাইট? যে স্যার এখন পড়ানোর সুযোগ পাবে কিনা, সময় পাবে কিনা, এটা একটা ইস্যু। বাট একটা যে অ্যাডভাইস, যেটা অ্যাডভাইজারি একটা অ্যাক্টিভিটিস, এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু, রাইট? সো স্যার মাফ করবেন স্যার, পার্সোনাল কথা বলেছি। ওকে স্যার, বলছিলেন জি, আপনি বলছেন যে আমি বলছিলাম যে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে মানে হ্যাঁ কথা বলতে কাজ করছে। আচ্ছা, এরপর শুরু হলো যে আমি পাশ করে গেলাম, বই থেকে পড়াচ্ছি বিভিন্ন, ওই যে করোনা 20 সাল আপনার বোন চান্স পেল জায়গা করে, তারপরে পড়াচ্ছি ভালোই পড়ালাম, অনেক কিছু অনেক জায়গায় পড়লাম। অ্যাডমিশন নিয়ে বেশি ইন্টারেস্ট ছিল শুরু থেকেই। ওকে, ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট অনেক পড়ালাম, এ লেভেল ও লেভেলসে। তো শেষ করলাম, শেষ করার পরে বুয়েট পাস করলাম, পাস করার পরে চাকরিতে ঢুকলাম। তো চাকরিতে ঢোকার পরে 2004-2005 এর ঘটনা। চাকরিতে ঢুকলাম, চাকরিতে ঢোকার পরে হচ্ছে সময় একটু কম পাই, বিভিন্ন জেলায় যেতে হয়। তো এটা এই অবস্থাটা কিন্তু পড়ানো বন্ধ করিনি। আচ্ছা, পড়ানো বন্ধ করিনি, এই অবস্থাতে কিন্তু পড়ানো কখনোই বন্ধ করিনি। আমি কিন্তু মুভমেন্টে ছিলাম। আমি চাকরি ফাঁকে ফাঁকে এসে পড়াতাম, এসে পড়াতাম। এখানে যখন সপ্তাহে 2 দিন পেতাম, ওই সময় সবাই বলতো সবাই পড়াচ্ছি, ওইভাবে পড়াতাম। তারপর 2012 সালে যখন আমি আমার কনসালটেন্সি ফার্মটা স্টার্ট করি, তখন আমি গুরুকুল শিক্ষা সংঘটা প্রতিষ্ঠা করি আর কি। যদি এটা অপ্রাসঙ্গিক এখানে, তারপর বলি স্থাপন করি, এবং এটা আমি চালিয়ে আসছিলাম খুব ভালো। করোনার সময় এটাকে যখন বন্ধ করি, বন্ধ করার পরে ওই যে করোনাকালীন সময় বললাম যে অফ রাখলাম, তো আমার স্টুডেন্ট আবার 6th হলো। তো 6th হওয়ার পর বইটা অ্যাডমিশনে 6th হলো, এটা আসলে একটা প্রাইডের ব্যাপার। সো গেল, এটা যাওয়ার পরে তারপরে আবার শুরু করলাম পরবর্তীতে অনলাইনে, এখন একটু টুকটাক পড়াচ্ছি ওই লেভেলগুলো। আর হচ্ছে আপনাদের সাথে যোগাযোগ করছি, এটাই বড় ব্যাপার আর কি। তো এটাই, আপনারা যেহেতু আমাদের সঙ্গে আছেন, আপনারা গড়ে দেন, আর আমরা শেষে গিয়ে হয়তো একটু ডিকটেট করে তাদেরকে জায়গা মতো নিয়ে যাওয়ার চেষ্টা করি আর কি। জাতিটা খুব ভালো, জাতির মাটিটাও খুব উর্বর, আমরা যদি একটু যত্নশীল হই এটা সম্ভব। এই হচ্ছে আমার পড়ানো। আর এই মোটামুটি এখন এইভাবেই পড়াচ্ছে অনলাইনে। ভেরি গুড, ভেরি গুড। স্যার আরেকটা কোশ্চেন, ইঞ্জিনিয়ার হয়েও আপনি কেন শিক্ষা নিয়ে কাজ করেন? এইটা একটা ভালো কোশ্চেন আপনি করেছেন। এটা ফ্রন্ট অফ দিস কোশ্চেন এন্ড ফ্রন্ট অফ দিস অ্যানসার টু দিস কোশ্চেন। এটা আমার ছোটবেলা থেকে, মানে শিক্ষক হওয়ার শখটা না, কিন্তু শিক্ষা নেওয়া, নিজে শিক্ষা এবং অন্যকে শেখানো বা শিক্ষামূলক আলোচনা করা, এই যে আমি আপনার সাথে বসে আলোচনা করছি, এটা আমি আসলাম আপনার এখানে একটা কাজে, আপনি আমাকে বললেন, আমি কিন্তু একবারই রাজি হয়ে গেছি। আমার কিন্তু কাজ ছিল, হ্যাঁ, কিন্তু আমি কিন্তু এটাকে একবারই রাজি হয়ে গেছি যে না ঠিক আছে। কারণ শিক্ষা নিয়ে কথা বলতে, শিখতে এবং শেখাতে, এই দুটো জিনিস আমার খুবই ছোটবেলা থেকেই, আমার এই জিনিসটা খুব, এটা আমার বাবা আমাকে দূর করে দিয়েছেন। আল্লাহ তাকে জানাত বাসী করুক, সবাই দোয়া করবেন। আমার মা জীবিত আছেন, ওনার জন্য সবাই দোয়া করবেন। কিন্তু এটা হচ্ছে যে এই অনুরাগটা আমার ছিল স্যার আগে থেকে, যে আমি যেখানে যাই, আমি কিন্তু যারা শিক্ষা নিয়ে কাজ করে বা শিক্ষা নিয়ে কাজ করতে চায় বা করাতে চায়, নিজে শিখে এবং শেখাতে চায়। আপনার এখানে এতগুলো বই আমি যদি আপনি কেন এনেছেন? আপনি আগে পড়েন, তাতে আবার আপনি নিজে লিখেন, আপনি মানে আপনি তো লেখক, তো ফাইন। তো আমিও সেইটা, যে একজন লেখক কিন্তু শুধু লেখক হয় না, সে কিন্তু পড়ে এবং লিখে। শুধু লেখক হওয়া যায় না, কিন্তু শুধু লেখক হওয়া যায় না, পড়তে হয় এবং লিখতে হয়। তার মানে এটা না যে আমি ওটা পড়ে কপি করছি, তা না। কিন্তু আপনি এটা পড়বেন, আপনি লিখবেন, আপনার এটা উনি পড়বেন, উনি আবার আরেকটা লিখবেন। এইটি তো ডেভেলপমেন্টের সোপানগুলো তো এইভাবেই থাকে। এইখানেই শিক্ষার অনুরাগ। আর আমার ছোট একটা জিনিস আছে, আমার ভ্রমণে একটু পিপাসা আছে, যেটা আমরা একটু আলোচনা করছিলাম শুরু হওয়ার আগে, আমাদের এই আলোচনাটা কারেন্ট আলোচনাটা শুরু হওয়ার আগে। ভ্রমণে পিপাসা আছে, আর আরেকটা জায়গায় একটু পিপাসা আছে, সেটা হচ্ছে ছোটখাটো রিসার্চ ওয়ার্ক আমি করি। আমার কয়েকটা প্যাটেন্টও আছে, বাংলাদেশ গভর্নমেন্টের এখানে প্যাটেন্ট আছে। লেখালেখির হাতটা একটু টুকটাক আছে, যদি কিছু এখন পাবলিশ করিনি। Very good, very good, fine. That's my researcher, right? Boss, leader, right? Exactly. স্যার, ছোটদের শিক্ষা বিস্তারের জন্য শিক্ষকদের কি যোগ্যতা থাকা উচিত বলে আপনার কাছে মনে হয়? আচ্ছা,
ইট ইজ অ্যানাদার গুড কোয়েশ্চেন। যেহেতু আমি প্রতিষ্ঠান চালিয়েছি বা চালাচ্ছি বা এই লেভেলে আছি, ছোটদের শিক্ষার জন্য আমরা অনেকে মনে করি যে পিএইচডি করাটা হয়তো খুব ভার্সিটি টিচার হওয়ার জন্য লাগে। আমি একটা কথা বলবো যে ভার্সিটি টিচার স্কুলের টিচারের ভিতরে বা প্রাইমারি টিচারের ভিতরে বেসিক ডিফারেন্স না। সুতরাং টু সাম এক্সটেন্ট পিএইচডিটা প্রাইমারি এডুকেশনের জন্যও লাগে, টু সাম এক্সটেন্ট প্রাইমারি এডুকেশনের জন্য কিন্তু লাগে। আবার পিএইচডি লাগবে এমন ব্যাপারটা না, কিন্তু সবসময় ব্যাপারটা কিন্তু এরকম না। হ্যাঁ, আপনি যখন ইনোভেশন করছেন, যে ঠিক আছে আপনি গাইড থ্রো করছেন যে এইভাবে 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 আমার প্রতিষ্ঠানে স্টুডেন্টরা শিখবে, আমার আরেকটা প্রতিষ্ঠান আছে ওটাতে এইভাবে এইভাবে শিখবে, একটু ম্যানিপুলেট করছেন বা নিজের মতো করে গুছিয়ে দিচ্ছেন, তখন আপনার এডুকেশনটা অনেক ইম্পর্টেন্ট। আর যদি আপনার যখন যারা টিচ করছে তাদের জন্য এডুকেশনটা ইম্পর্টেন্ট, কিন্তু যারা অ্যাসিস্ট্যান্ট হিসেবে টিচার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছেন, যে না ঠিক আছে একটা টাস্ক যে এই বাচ্চাগুলোকে আমরা এই কার্টুনটা দেখাবো, এই কার্টুনের মধ্যে এই সুন্দর জিনিসটাকে ফুটিয়ে তুলবো এবং এই জিনিসগুলোকে শেখাবো। সেই ক্ষেত্রে অত উচ্চ এডুকেশন না হলেও চলবে, কিন্তু যারা এই জিনিসগুলোকে তৈরি করেন, গাইড করেন বা মোট কথায় মেন্টরিং করেন যারা, তাদের জন্য এডুকেশনটা আমার কাছে মনে হয় যে টিচারদের ভালো লেভেলের এডুকেশন থাকা উচিত। যদিও পিএইচডি বা এই এডুকেশনগুলো তো একেবারেই ফার্দার যেটা আসলে আপনার গ্র্যাজুয়েশন লেভেলে সমস্ত পড়ালেখা শেষ হয়ে যায়। আসলে আপনি পৃথিবীতে যে ডিসিপ্লিনেই পড়েন, আপনি যদি ইংলিশে পড়েন গ্র্যাজুয়েশন করেন, তাহলে আপনার ইংলিশের সমস্ত কিছু কিন্তু আপনাকে গ্র্যাজুয়েশন লেভেলে শিখিয়ে দেওয়া হয়। আপনি শিখছেন কি শিখেন না সেটা আপনার ব্যাপার, কিন্তু শিখিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু ওই জায়গাতে শিখিয়ে দেওয়া হচ্ছে। তাহলে যেহেতু ওইখানে শিখিয়ে দেওয়া হচ্ছে, এরপরে তাহলে ফার্দার এডুকেশনগুলো কি কাজে লাগবে সেটা হয়তো আমি অন্য এক সময় আলোচনা করব। কিন্তু এডুকেশনের শিক্ষকের বোঝাটা দরকার আছে শিক্ষার্থীকে বোঝানোর জন্য। আমরা লাস্টের দিকে চলে আসছি, স্যারকে আমরা বেশিক্ষণ ধরে রাখতে চাই না। স্যার, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে চাই, বাচ্চাটা আপনার সম্পদ, আমারও সম্পদ। আপনার বাচ্চাটা আপনার সম্পদ, আমারও সম্পদ। কারণ বাচ্চাটা রাষ্ট্রের সম্পদ, পৃথিবীর সম্পদ, পৃথিবীটা পুরোটাই আমার সম্পদ। এই জন্য বাচ্চাটাকে আপনি ভুল বুঝবেন না, আপনি মিসগাইড করবেন না। আমার রিকোয়েস্ট এটা, মিসগাইড করবেন না। এই পড়তে বসিস না কেন, ডোন্ট বি লাইক দ্যাট, প্লিজ। এটা আপনার কাছে আমার রিকোয়েস্ট। তুই কিছু পারিস না, এই ও এত মার্ক পায়, তুই পাস না কেন, এই তুই ফেল করছিস কেন, না। ওর ফেলও কিন্তু আপনার ফেলও, ওর ফেলও কিন্তু আমাদের ফেল। সো আপনি তাকে কাউন্সিলিং করেন, কাউন্সিলিং করে যে জিনিসটা পাবেন আপনি কিন্তু ধমক দিয়ে সেই জিনিসটা পাবেন না। হ্যাঁ, কড়া থাকতে হবে, কড়া থাকা আর ধমক দেওয়া আর বোকাচোকা করা আর তার তুচ্ছতাচ্ছিল্য করা এক কথা নয়। কড়া থাকাটা অন্য জিনিস। আপনি অবশ্যই একটু গম্ভীর থাকবেন, কড়া থাকবেন এবং আপনার নির্দেশটা মানতে হবে। সাপোজ আপনার বাচ্চা একটা জিনিস বলছে, আমি ওখানে এখন বেড়াতে যাব, আপনি তাকে না বলবেন কিভাবে? আপনি অনেক সময় আমরা ভুল করে বলি না যেতে হবে না, এইভাবে না বলে আপনি বলেন যে এখানে যাওয়া যাবে না, কোনো অবস্থাতেই এখন এখানে যাওয়া যাবে না, কারণ হচ্ছে এটা। আর বাকি কথা পরে বলবো তোমাকে, এখন যাওয়া যাবে না, বরঞ্চ বিকল্প হিসেবে তোমাকে ওইখানে পরে নিয়ে যাবো, কিংবা এই জিনিসটা তোমাকে কিনে দেবো, কিন্তু এখানে এখন যাওয়া যাবে না, এটা আমি বলেছি, এটা ফাইন, এখন শুনতে হবে কথা। এইভাবে জোর করে তাকে আটকে ফেলতে হবে, মানে মুখের রাগটা না করে অ্যাক্টিভিটি দিয়ে তাকে আটকে ফেলার চেষ্টা করতে হবে। সো আর আমরা ভুল করে যেটা করি সেটা হচ্ছে যে তোকে বলছি, একবার বলছি এখানে যাবি না, এই ধরনের এইটা করবে না। আমার রিকোয়েস্ট শেষ। ভেরি গুড। জাসমিন, এখানে একটা জিনিস পরিষ্কার যে দেখো, একটা বাচ্চা যদি আমরা ম্যাথ ইংলিশে কাজ করি, তারপর আমরা বলবো যেটা যে এটা হচ্ছে ম্যাথে দুর্বল হতে পারে, ইংলিশে দুর্বল হতে পারে, ফিজিক্স কেমিস্ট্রি দুর্বল হতে পারে, বাট এই যে আমরা যে শুনেছি বা দেখেছি যে সে কিন্তু উড়োজাহাজের মডেল তৈরি করতে পারে। ডেফিনেটলি, এক্স্যাক্টলি রাইট। আমি তো ম্যাথে চাপ পেয়েছিলাম স্যার। হ্যাঁ, সেই কিন্তু আজকে কিন্তু আল্লাহ আমাদের সেই ম্যাথ পরীক্ষা দিয়ে তো বইটা করেছে, আপনার দোয়া, সবার দোয়া। এক্স্যাক্টলি। তো এক্স্যাক্টলি আপনি আপনার বাচ্চার জন্য পজিটিভ এনভায়রনমেন্ট দিন এবং নার্সিং করুন। দেখুন ইনশাআল্লাহ টুডে টুমরো ইউ আর শিওর উইল ডু বেটার, রাইট? ভালো থাকবেন। স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।